আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমার বিবিএ অনার্স প্রথম বর্ষ অনলাইন ক্লাস প্রথম প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের উপর আজকে প্রথম লেকচার শুরু হতে যাচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, এই প্রত্যাশায় রাখি। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ফোন দিতে পারো অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো কোনো কিছু না বুঝলে। তোমাদের পড়াশোনা আসলে কি রিভাইজের মধ্যে রাখছো না ভুলে গেছো দুদিনের মধ্যে, যেহেতু শুরু হয় নাই। এই জন্য আমি আজকে কিছু বিষয় বলে দিব। এটি আজকে করাবো না, আমি পরে করাবো। আমি বেসিক থেকে একটু রিভিশনের মতন একটা ক্লাস দেবো। এই বিষয়গুলো তোমাদের জানা রাখা উচিত, না হয় সামনে গিয়ে তোমাদের ক্লাস করতে সুবিধা হবে না। অ্যাকাউন্টিংয়ে A+ পাওয়া সম্ভব। আমার আগের স্টুডেন্টগুলো দেখবা, আমার আগের যে স্টুডেন্ট ছিল ওরা অনেকেই A+ পেয়েছে। অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মতো সাবজেক্টে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টে A+ পাওয়া সম্ভব। তোমরা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা শুধু লেগে যাও, ইনশাল্লাহ সময় রিকভারি করা এখনও সম্ভব। তো আজকে আমি শুধু একটু বলে যাচ্ছি এই প্যাটার্নগুলো, যে এই ক্যাশ রিসিভ জার্নাল, এই স্পেশাল জার্নাল একটা বিশেষ জাবেদা। আমরা ইন্টারমিডিয়েটেও সেগুলো করছি, এই জায়গায় ইংলিশে করতে হবে। এবং পারপিচুয়াল সিস্টেম, পিরিয়ডিক সিস্টেম, এগুলো নিয়ে আমি জাবেদা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। জাস্ট তোমাদের একটু বাইরে কাজ দিচ্ছি, এগুলো তোমরা মাথায় রাখবা, আমাকে নক করো তোমাদের অবস্থান কি। আগের আমি যা যা আজকে করাবো এগুলো যদি তোমরা ভালো করে পারো তাহলে আমি এই জায়গায় চলে আসবো। আমি সমীকরণ দেখাবো, সব বিষয়ে আজকে আমি দেখাবো। আজকে সমীকরণ দেখাবো না, পরবর্তী সময় দেখাবো, কিন্তু জাবেদা বেসিক। জার্নাল না পারলে তুমি কোনো কিছুই পারবো না অ্যাকাউন্টিংয়ে। যার জন্য আমি আগে জার্নালের দিকে তোমাদের আগে নজর দিব। তো আমি একটু বলে দিই যে আজকাল অল্প সংখ্যক কাজ। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো চ্যাপ্টার সেম আছে, অর্থাৎ তোমাদের 60% মার্কস অলরেডি উভয় ক্ষেত্রে সেম। এই জন্য বেসিক আইডিয়া তোমাদের সেম রাখতে হবে। কয়েকটা অধ্যায় হওয়ার পরে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কিছু অতিরিক্ত অধ্যায় করতে হবে। ওদের অ্যাকাউন্টিংটা আসলে আরেকটু বিস্তৃতি। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ারে কিছু অ্যাকাউন্টিং ওদের মধ্যে অনেকগুলো অধ্যায় ওদেরকে ইনক্লুড করা হয়েছে। ওদের একটু পরবর্তী সময়, কিন্তু বেসিক্যালি মূল অধ্যায়গুলো অনেকগুলো অধ্যায় ওদের সাথে একত্রে আছে, যার জন্য উভয়ের জন্য এটা কার্যকরী। তো ক্যাশ রিসিভ জার্নাল আমি দিয়েছি। ক্যাশ রিসিভ জার্নাল মানে নগদ প্রাপ্তি জাবেদা। এটা পেরিয়ডিক সিস্টেম একটা আছে, পারপিচুয়াল সিস্টেম আছে। যদি পেরিয়ডিক হয় তাহলে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি পারপিচুয়াল সিস্টেম হয়, এই প্রত্যেক 2টা ডেবিট 3টা ক্রেডিট তো হবেই পেরিয়ডিকের জন্য, 5টা গড় হয়। কিন্তু পারপিচুয়াল সিস্টেম হলে ষষ্ঠ নামে আরেকটা গড় হবে, সেই জায়গায় লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, একটা গড় হবে যদি পারপিচুয়াল হয়। অঙ্কটা পারপিচুয়াল কিনা আমরা বুঝবো কী করে? যদি সেলসের সাথে কি থাকে, সেলসের সাথে যদি কস্ট প্রাইস উল্লেখ থাকে তখন আমরা বুঝবো সংখ্যাটা পারপিচুয়াল সিস্টেমের অঙ্ক। আর অন্যথায় ওই 5টা গড়ই হবে, 6টা গড় হবে যদি কি হয় পারপিচুয়াল সিস্টেম অঙ্কটা হয়। পেরিয়ডিকে 5টা হবে। আশা করি একটু ক্লিয়ার। ক্যাশ পেমেন্ট জার্নাল যদি পারপিচুয়ালে হয় তাহলে 4টা গড় হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আদার্স অ্যাকাউন্ট ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেসিক্যালি ডিসকাউন্টের টাকাটা, মার্চেন্ডাইজের টাকাগুলো আদার্স অ্যাকাউন্টে দিয়ে দিতে হয় ক্যাশ ক্রেডিট। যদি পারপিচুয়াল 4 কলাম বলে তখন, আর না হয় 5টা কলাম হবে। একবার মার্চেন্ডাইজ ডেবিট হয় আর একবার মার্চেন্ডাইজ ক্রেডিট হয়। ডেবিট মার্চেন্ডাইজে মার্চেন্ডাইজ ক্রয় করলে, আর ক্রেডিট যে মার্চেন্ডাইজটা সেটাতে আমাদের যদি কি হয় বাট্টার টাকাটা বেসিক্যালি বসবে, যদি পারপিচুয়াল অঙ্ক এবং 5 কলাম করতে বলে। আশা করি এটা ক্লিয়ার, তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। বইয়ের মধ্যে তো প্রশ্ন আসে, তোমরা দেখতে পারবা। এবার আসি, যদি পেরিয়ডিক সিস্টেম হয় তাহলে পারচেজ ডেবিট, তখন কিন্তু মার্চেন্ডাইজ শব্দটা হবে না, পারচেজ ডেবিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আদার্স অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ 3টা ডেবিট, আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট পেরিয়ডিক সিস্টেম হলে। তো এইগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। এই নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কোনো যৌক্তিকতা নেই আশা করা যাচ্ছে। তোমরা একটু দেখে নিতে পারো, একটু লিখবা, এবং এটি গড়াকারে লিখতে হবে, এমনি যাবে না। মনে রাখার জন্য আমি এভাবে একটু লিখে দিছি যে ডেবিটের 3টা আর ক্রেডিটে 2টা ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে। আর পারপিচুয়াল যদি হয় 4 কলাম করতে পারলে তার ডেবিটে 2টা, ক্রেডিটে 2টা, 2টা ডেবিটের নাম 2টা ক্রেডিটের নাম। গড়গুলো তোমরা দেখতে পারবা, কোনো সমস্যা হবে না। এই বিষয়ে আমি অঙ্ক করাবো আজকে, জাস্ট খালি একটু তোমাদের দিয়ে রাখছি আর কি, যে আমি ওই আগে আজকে যা যা করবো সব যদি ভালো করে পারো তাহলে আমি এই স্পেশাল জার্নাল নিয়ে শুরু করতে যাচ্ছি, কারণ এটা পরীক্ষায় আসে খুব সহজে, অল্প সময় 10 নম্বর ক্যারি করা সম্ভব এই অধ্যায় থেকে। আমি ঝাবাদার দিকে যাচ্ছি আজকে। তোমাদের একটু রিভিশনও হোক, প্রথম ক্লাসে একটু রিভিশন দাও তোমরা, কোনো অবস্থায় আসো অবশ্যই আমাকে জানাইবা। এই জায়গায় আমি বেসিক্যালি 2টা জাবেদা লিখে রাখছিলাম, অনেকগুলো জটিল আইটেম সমন্বয় করে। এইগুলা যদি তোমরা পারো তাহলে খুব সহজেই পেরে যাবা। তো জাবেদা করার আগে আমি একটু বেসিক আলোচনা করে আসি।
তো জাবেদা আমরা আসলে জাবেদা করা হয় দুইটা পদ্ধতিতে, একটা পেরিয়ডিক সিস্টেম আর একটা পারপিচুয়াল সিস্টেম। পারপিচুয়াল সিস্টেম যাদের পণ্যগুলা, পারপিচুয়াল সিস্টেম হচ্ছে আমরা এতকাল ধরে করে আসছি পেরিয়ডিক সিস্টেম। পারপিচুয়াল সিস্টেম হচ্ছে নিত্য মজুত পদ্ধতি, দৈনিক বা সবসময় যে কোনো মুহূর্তে কোম্পানিতে কী পরিমাণ স্টক আছে এগুলা মূল্য পরিমাণ সহ মূল্য সহ জানা যায়। সেই ক্ষেত্রে আমরা পারপিচুয়াল সিস্টেম অনুসরণ করি। যখন পণ্য বাড়ে পারচেস করা হয় তখন আমরা স্টক বাড়াই দিই, যখন বিক্রি করি এবার স্টক কমিয়ে দিই সাথে সাথে, এভাবে এই বিষয়টা করা হয়। তো পারপিচুয়াল সিস্টেমের জন্য জাবেদা কিন্তু 5টা জাবেদা ভিন্ন হয়। জাবেদাগুলো আমি একটু বলে দিই যে যখন পারপিচুয়াল সিস্টেমে হোক পার্সেল গুডস বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হোক ফর ক্যাশ অর অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট অন অ্যাকাউন্ট মানে বাকিতে, এগুলো আশা করি তোমরা পারো, সমস্যা নাই। তারপর একটু রিভিশনের জন্য দিচ্ছি। বা কোনো ফর মিস্টার হাসান, অর্থাৎ কোনো মানুষের কাছ থেকে যদি ক্রয় করা হয় সেটাও বাকিতে মনে করতে হয়। আর যদি তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট যদি নগদ হয়, বাকি তাহলে কী হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যদি সেল করা হয় একটা পার্সেসের জন্য একটা জাবেদা হয়, পার্সেস করলে আমরা পার্সেস লিখতাম, কিন্তু পারপিচুয়াল হওয়ার কারণে পার্সেস লেখা যাবে না। আর যদি সেলসের জন্য 2টা জাবেদা হবে, প্রথম ফর সোল গুডস মার্চেন্ডাইজ ইনভেন্টরি হোক ফর ক্যাশ 80,000 টাকা, ব্র্যাকেটে কিন্তু কস্ট প্রাইস 45 অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট। যদি বা টু মিস্টার রুবেলের কাছে বিক্রি করা হয় তাহলে বুঝতে হবে বাকিতে বিক্রি করা হয়েছে, তখন প্রথমবারে সেলসের জন্য একটা জাবেদা হয়, তারপরে কি হবে কস্ট প্রাইসের জন্য একটা জাবেদা হবে। তাহলে ক্যাশ ডেবিট আর বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, প্রথম জাবেদা টু রেকর্ড সেলস প্রাইস। তারপরে কিন্তু আরেকটা জাবেদা আছে, সেটা কি কস্ট প্রাইসের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কস্ট প্রাইসের টাকাটা। অর্থাৎ সেলসের জন্য 2টা জাবেদা হয়, টু রেকর্ড কস্ট প্রাইস। সেলসের জন্য 2টা, সেলস রিটার্নের জন্য 2টা জাবেদা হবে। সেলস রিটার্ন লেখা ছিল সেলস রিটার্ন 5,000 টাকা, সেলস রিটার্ন 5,000 টাকা, ব্র্যাকেটে কিন্তু আবার কস্ট প্রাইস 4,000 টাকা। এবং গুডস রিটার্ন ফ্রম মিস্টার রুবেল, রুবেল থেকে পণ্য ফেরত আসছে, তার মানে আমি সেলস রিটার্ন ফ্রম রুবেল, তা আমি সেল করছিলাম আগে, এখন রুবেল আমাকে পণ্যটা ফেরত দিয়ে দিছি, তার জন্য 2টা জাবেদা দিতে হবে। কী হবে যে সেলস রিটার্ন অ্যালাউন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, প্রথমে হবে সেলস প্রাইস দিয়ে জাবেদাটা, তারপরে কস্ট প্রাইজের কারণে আমার পণ্যটা যেহেতু ফেরত এসে গেছে আমার স্টকটা বেড়ে যাবে, তাহলে জাবেদা হবে কি সেলসের জন্য যেমন আমরা দিয়েছিলাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই ক্ষেত্রে দিতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, যেহেতু আমার স্টকটা বেড়ে গেছে, বেড়া কমে গেছে, যার জন্য সেলস রিটার্ন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট কস্ট প্রাইস দিয়ে জাবেদা। তো সেলসের একটা, পার্সেজের একটা, সেলসের পার্সেজ জাবেদা একটা, সেলসের জন্য জাবেদা 2টা আর সেলস রিটার্নের জন্য জাবেদা 2টা। পার্সেজ রিটার্নে কিন্তু জাবেদা একটাই। পার্সেজ রিটার্নের জন্য যদি পার্সেজ রিটার্ন টু মিস্টার হাসান, টু যদি হয় তার কাছে ফেরত দেওয়া হয়েছে, তার মানে আমি ক্রয় করছিলাম, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই ক্ষেত্রে মূল্য একটাই থাকবে। আর আমরা জানি ট্রান্সপোর্টেশন ইন, ক্যারিজ ইন, ইনওয়ার্ড, ফ্রেইট ইন এর মানে ক্রয় পরিবহন, তো আমরা ক্রয় পরিবহন ডেবিট করি, কিন্তু এই ক্ষেত্রে যদি পারপিচুয়ালের অঙ্কটা হয় তাহলে ক্রয় পরিবহন লেখা যাবে না, লিখতে হবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট যদি নগদে হয়, বাকি তাহলে তো অ্যাকাউন্টস পেয়েবল লিখবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, তোমাদের কোনো সমস্যা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এরপর আমি কিছু ওয়ার্ড আছে যেগুলো পরিচিত শব্দ, তোমরা আশা করি এটা পরিচিত হয়ে গেছো, তারপরে একটা ক্লাসের মধ্যে আমি রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ট্রান্সপোর্টেশন আউট বা ক্যারিজ আউট, আউটওয়ার্ড, ফ্রেট আউট, এগুলো হচ্ছে বিক্রয় পরিবহন। আর এফওবি ডেস্টিনেশন শব্দ তোমাদের একটু পরিচিত থাকা উচিত। এফওবি ডেস্টিনেশন একটা, আর একটা কি এফওবি শিপিং পয়েন্ট। তো এফওবি মানে ফ্রি অন বোর্ড, এফওবি অর্থ হচ্ছে ফ্রি অন বোর্ড, মানে ওই বোর্ড পর্যন্ত কি হবে ফ্রি হবে, ফ্রি অন বোর্ড, তাহলে ফ্রি অন বোর্ড। তো এফওবি ডেস্টিনেশন যদি লেখা থাকে ফ্রি অন বোর্ড, তাহলে ক্রেতার বই কোনো জার্নাল হবে না, মনে রাখতে হবে তোমাদের। এফওবি ডেস্টিনেশন হইলে আমরা ওষুধ কোম্পানির কথা মনে করব, ওষুধ কোম্পানি যখন আমাদের দোকানে দোকানে পণ্য দিয়ে যায়, ফার্মেসিগুলোতে ওদের ওষুধ দিয়ে যায়, তখন কিন্তু আমরা তাদের দোকানের মানে ড্রাইভার কস্টিং বা তাদের যে আমাদের কাছে নিয়ে আসলো তার জন্য কোনো টাকা বহন করি না সেই ক্ষেত্রে। আর আমরা যখন নিজেরা তো কোনো কোম্পানি থেকে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসি বা মার্কেট থেকে ওষুধ আনি, তখন কিন্তু টাকাটা আমরা বহন করি। তার মানে ওষুধ কোম্পানি মনে করলে আমাদের সহজ হবে। এফওবি ডেস্টিনেশন হলে ক্রেতার বই কোনো জাবেদা হবে না। বিক্রেতা পণ্যের বহন খরচ কী করবে, পরিশোধ করবে। যেমন ওষুধ কোম্পানি, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এফওবি শিপিং পয়েন্ট থাকলে পণ্যের বহন খরচ ক্রেতা বহন পরিশোধ করবে। আর পারপিচুয়াল যদি হয় তখন জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অনেক সময় বাকিতে কিন্তু কী করা যায়, টাকা বহন, বাকিতে পণ্য ক্রয় করলে যে বিক্রেতা টাকা পরিশোধ করে দিবে, পরবর্তী সময় আমি তাকে এটা পেড করবো, এমন হতে পারে। অর্থাৎ এফওবি শিপিং থাকলে আমি জিনিস কিনছি, আমি টাকা পরিশোধ করবো, এমন বিষয়টা।
মোস্ট ইম্পর্টেন্ট একটা জাবেদা, প্রায়ই অনেক জায়গায় দেখবা তোমরা এটার সাথে পরিচিত হতে পারবা, যে সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস রেন্ডার, কমপ্লিটেড, সার্ভিস পারফর্ম ফর ক্যাশ অন অ্যাকাউন্ট অন ক্রেডিট। অন অ্যাকাউন্ট অন ক্রেডিট মানে বাকিতে, সার্ভিস প্রোভাইডেড বাট নট রিসিভ বা বিল রিসিভ করা হয়েছে, আর নগদে বা বাকিতে সেবা প্রদান, সবগুলোর মিনিং একটাই কিন্তু। সেই ক্ষেত্রে জাবেদা ক্যাশে হলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বাকিতে হলে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিছু টাকা ক্যাশ, কিছু টাকা বাকি হতে পারে, তাহলে আমরা ক্যাশ টাকা ডেবিট করে যে পরিমাণ টাকা ক্যাশে লেনদেন হয়েছে আর যে পরিমাণ টাকা বাকি সেটা অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে দিব। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কোনো যৌক্তিকতা নাই। এবার আমি একটু সমীকরণ নিয়ে একটু বলে দিই, সমীকরণের বেসিক যে ফর্মেটটা সেটা আশা করি তোমরা জাবেদা পারো, জাবেদা নিয়ে তোমাদের অত বেশি টেনশন হবে না। তারপরে আমি একটু রিভিশন দিচ্ছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন বেসিক মৌলিক উপাদান, ফান্ডামেন্টাল উপাদান এলিমেন্টস হচ্ছে 3টা, আর টোটাল উপাদান হচ্ছে ফান্ডামেন্টাল উপাদান 3টা, আর মালিকানা সত্ত্বকে অনার সিকিউরিটিকে ইমপ্যাক্ট করে প্রভাবিত করে উপাদান কিন্তু 4টা। এবার আসি যে আমরা সমীকরণের উভয় পক্ষে যখন কোনো টাকা চেঞ্জ হয়, যে ডান পক্ষ মাইনাস হলে বাম পক্ষ প্লাস হবে, বাম পক্ষ প্লাস হলে ডান পক্ষ প্লাস হবে, উভয় পক্ষ সেম কাজ হবে, তবে একই পক্ষে কি করা যায়, একটা যোগ আর একটা বিয়োগ করা যাবে। তাহলে মালিকানা সত্ত্ব আমরা সমীকরণ তো জানি অলরেডি, তোমাদের কোনো টেনশনের কারণে, ক্যাপিটাল বাড়লে ক্যাপিটাল নিয়ে মালিকানা বাড়ে, আর যে অ্যাসেটগুলো নিয়ে আসবে সেই অ্যাসেটের কারণে ক্যাশ আনলে ক্যাশ বাড়বে, আদার্স অ্যাসেট নিয়ে আসতে পারে, অর্থাৎ দুই পাশেই বাড়বে। ইনকামের বিষয়টা আমি লিখে রাখছি, ইনকাম কিন্তু দুইভাবে হয়, ক্যাশে যদি হয় ক্যাশ বাড়বে, ক্যাপিটাল বাড়বে। ইনকাম যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, আর কি হবে, যেমন সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল রিসিভ বা বিল রিসিভ নট কালেক্টেড টাকা, তখন অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে আর ক্যাপিটাল বাড়বে। ব্যয় যদি হয় তাহলে ব্যয় ক্যাশ কমবে, ক্যাপিটাল কমবে, আর যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, যে কোনো ব্যয় বাকিতে যদি হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাবে, ক্যাপিটাল কিন্তু কমবে, মনে রাখতে হবে। আর ড্রয়িংস হলে মালিকানা কমে, এবং ড্রয়িংস তো অবশ্যই ক্যাশেই করবে, অথবা ক্যাশ করলে ক্যাশ কমে যাবে। তো এই 4টা উপাদান যদি একটু মনে রাখতে পারলে তোমরা জার্নাল যখন পেরে যাবে, সমীকরণে 10-10-এ 10 পাইবা, ক্যাশ হিসেবে স্পেশাল জার্নালে 10-এ 10 পাবে, ওয়ার্কশিটে 10 পাবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট 10 পাবে, 40 জায়গায় হয়ে গেছে। আর সি পার্ট তো তোমরা বি পার্ট তো এমনি পেরে যাবে, তাহলে অত টেনশনের কোনো কারণ নাই, অ্যাকাউন্টিং দেখবে তোমাদের প্লাস চলে আসবে ইনশাআল্লাহ। আমি আবার লিখে রাখছি মালিকানা সত্ত্ব অনার সিকিউরিটিকে প্রভাবিত করে 4টি উপাদান, যেমন ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স, ড্রয়িং বা উইথড্রয়াল থাকতে পারে। কাইন্ডস অফ অ্যাকাউন্ট হিসাবের প্রকারভেদ 5 প্রকার, আবার একটু লিখে রাখছি, তোমরা অবশ্যই পারো, তারপরে লিখে রাখছি অ্যাসেট এবং এক্সপেন্স দুইটা বৃদ্ধি পাইলে ডেবিট, কমলে ক্রেডিট, এই দুইটা স্বাভাবিক ডেবিট থাকে, বাড়লে আবার ডেবিট, কমলে ক্রেডিট। আর বাকি যে 3টা আছে সেই 3টা বাড়লে ডেবিট, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, এবং এই 3টা স্বাভাবিক ক্রেডিট থাকে। ক্রেডিট অবস্থা যদি আবার বৃদ্ধি পায় তাহলে সেই ক্রেডিটই হবে, আর হ্রাস পেলে ডেবিট হবে। আর ডেবিট নোট মানে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হয় সেটার নাম হচ্ছে ডেবিট নোট, যে চিঠি বা পত্র লেখে তাই হলো ডেবিট নোট। অত আমি পণ্য কিনেছি, পণ্য ভালো হয় না, সেই জন্য যে চিঠি দেওয়া হবে সেটা ডেবিট নোট। ডেবিট নোট ক্রেডিট নোট নিয়ে কিন্তু অঙ্কের মধ্যে বিষয় আছে। ডেবিট নোট যখন আমরা সেন্ড করি তখন বুঝবো সেই ক্রয় ফেরত, আর ডেবিট নোট যখন আমি রিসিভ করে বুঝবো তখন সেটা আমার জন্য বিক্রয় ফেরত হিসেবে গণ্য হবে। এটা মনে রাখতে হবে তোমাদের। ডেবিট নোট ক্রেতা প্রস্তুত করে বিক্রেতা বরাবর প্রেরণ করে, আর ক্রেডিট নোট বিক্রেতা বিক্রিত পণ্য যখন ফেরত আসে ক্রেতাকে পত্রে উত্তর জানিয়ে যে চিঠি লেখা হয় সেটার নাম হচ্ছে ক্রেডিট নোট। আর ক্রেডিট নোট প্রস্তুত করে কি অবহিত করে যে, তাই ক্রেডিট নোট বিক্রেতা ক্রেডিট নোট প্রস্তুত করে ক্রেতা বরাবর প্রেরণ করে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। ডেবিট নোট কার সাথে, ক্রয় ফেরতের সাথে রিলেটেড, আর ক্রেডিট নোট বিক্রয় ফেরতের সাথে রিলেটেড। অর্থাৎ আমি পণ্যটা কিনেছি, পণ্যটা যখন ভালো হবে না, আমি যার কাছে কিনেছি তাতে ফেরত দেবো, তখন আমরা কী করি, একটা চিঠি লিখি যে আপনার পণ্যটা ভালো হয়নি আপনার, তখন সে আমার কাছে, হ্যাঁ আপনি আর পণ্যটা আমি বুঝে পেয়েছি, বিক্রেতা আমার কাছে আবার একটা চিঠি লিখে সেটার নাম ক্রেডিট নোট, আমি যেটা সেন্ড করছি সেটা ডেবিট নোট। আশা করি ক্লিয়ার। নোট ক্রেডিট নোট নিয়ে কিন্তু ডেবিট নোট ক্রেডিট নোট নিয়ে কিন্তু এই ঝামেলার মধ্যে বিষয় আছে, ঝামেলা আছে। তো ডেবিট নোট সেন্ড করা মনে করতে হবে পার্সেজ রিটার্ন, আর ডেবিট নোট রিসিভ করা মানে সেলস রিটার্ন, মনে রাখো তোমরা। আর ক্রেডিট নোট সেন্ড করা মানে সেলস রিটার্ন, আর ক্রেডিট নোট রিসিভ করা মানে পার্সেজ রিটার্ন। এই শব্দগুলো মনে রাখতে হবে। সেন্ড করা, ডেবিট করা আমি দিয়ে রাখছি, তোমরা এটা দেখে রাখতে পারো, কোনো সমস্যা নেই তোমাদের জন্য, সুবিধার জন্য। আর কিছু শব্দ আছে যেগুলোর সাথে পরিচিত হওয়া উচিত। অ্যাক্রুড এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এক্সপেন্স পেয়েবল সবগুলো মানে বকেয়া খরচ দায়। প্রিপেড এক্সপেন্স, আনএক্সপায়ার্ড এক্সপেন্স সবগুলো হচ্ছে অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ। আর অ্যাক্রুড ইনকাম বা অ্যাক্রু ইনকাম রিসিভেবল বা বকেয়া আয় বা প্রাপ্য আয় সেগুলো হচ্ছে অ্যাসেট, সম্পদ। আর আনআর্ন ইনকাম বা আনআর্ন সার্ভিস রেভিনিউ সেগুলো হচ্ছে দায়, এবং সেটার কারণে আমাদের কি হয়, আনআর্ন রেভিনিউ হলে এল কমে যায় এবং ইনকাম বেড়ে যায় যদি আনআর্নটা আর্ন হয়ে যায়, আনআর্নটা যদি আর্ন হয়ে যায়। আমি এবার একটু জাবেদার দিকে যাচ্ছি, তোমরা একটু দেখে নিতে। আমি তোমাদের প্রশ্নটা একবার পড়ে যাচ্ছি, সমাধানটা পরে দেখাবো। তোমরা কিন্তু সমাধান দেখা মেজর না, তোমরা আমাদের কথাগুলো শুনবা এবং দেখতে চেষ্টা করবা। এটার ভিতরে অনেকগুলো বিষয় সমন্বয় করা হয়েছে। এই দুইটা অঙ্ক করা ছিল, আমি একটা অঙ্ক আজকে দেখাবো। তোমরা এগুলো ভালো করে করবা, এবং না পারলে আমাকে বলতে পারো। আমি প্রশ্ন করতে শুরু করছি, সময় যেহেতু কম, অনেক আগের একটা অঙ্ক আমার লেখা ছিল। জানুয়ারি 2018 সালে হাসান কি করে, হাসান এস্টাবলিশড
যে বিজনেস এস্টাবলিশ এ বেঙ্গল কোম্পানি লিমিটেড ফলোয়িং কি আছে, ফলোয়িং ট্রানজ্যাকশন আর কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ, যে জানুয়ারি মাসে তার নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এবং লেনদেনগুলো কী কী বলছিল, যে ইনভেস্টেড, সে স্টার্ট করে, সে বিজনেস যখন শুরু করে কি করে, ইনভেস্টেড ক্যাশ, ইকুইপমেন্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, হ্যাঁ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল এবং যে লোন অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা জানি যে এটা জার্নাল করার জন্য, জার্নালে আমি সমাধান দেখিয়ে দিব তোমাদের। ক্যাশ কিন্তু যেহেতু শুরুতে আমি লোন করে নিছি, তাহলে সেই ক্ষেত্রে ক্যাশের টাকা লোনের টাকা কিন্তু যোগ করে ডেবিট করতে হবে, আর সবগুলো ডেবিট থেকে ক্রেডিটগুলো বাদ দিলে বাকি টাকাটা ক্যাপিটাল হয়ে যাবে। আশা করি তোমাদের সমস্যা হবে না, পারবা মনে হচ্ছে। 2 নম্বরে পারচেজ গুডস ইন ক্যাশ, তাহলে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট সিম্পল যাবে। তো বট গুডস মানে পণ্য ক্রয় করার অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট, মানে বাকিতে ক্রয়, তাহলে পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেজ গুডস ফ্রম আজিজ থেকে ক্রয়, কিন্তু বাকিতে ক্রয় মনে রাখতে হবে। 3টা আমি ক্রয় দিয়েছি, 3 ধরনের কিন্তু। আবার পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পরেটা দেওয়া হলো পারচেজ গুডস বাই ইস্যুইং চেক ইস্যু করে ক্রয় করা হলো, তাহলে পারচেজ ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট আরেকটা ক্রয় দিলাম। সোল গুডস এত টাকা ইন ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এবং তারপরেটা ছিল সোল গুডস টু করিম, এটা বাকিতে বিক্রয়। আশা করি তোমরা পারবা। পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, পারচেজ সাপ্লাই ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর বোরোড 100 টাকা ফ্রম এবি ব্যাংক বাই সাইনিং এ নোট পেয়েবল, সেই ক্ষেত্রে এটা কিন্তু ইকুয়েশনে প্রায়ই আসে। সেই ক্ষেত্রে ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, ব্যাংক কিন্তু হবে না এই ক্ষেত্রে। হ্যাঁ, আমি দায় সৃষ্টি হয়েছি, ক্যাশ বাড়ছে দায় বাড়ছে। আমরা জানি ক্যাশ বাড়লে ক্যাশ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট হয়। আর গুডস রিটার্ন টু আজিজ, টু মানে ওর কাছে আমি ফেরত দিচ্ছি, তার মানে অবশ্যই আমি তার কাছ থেকে আগে কিনছি। তাহলে এটা কোন রিটার্ন, পারচেজ রিটার্ন। তো পারচেজ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ফর জানুয়ারিতে বিজ্ঞাপন ব্যয় সংগঠিত হয়েছে। বিজ্ঞাপন ব্যয় সংগঠিত হওয়া মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, বিজ্ঞাপন ব্যয় সংগঠিত হয়েছে বলছি কি অন অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করে দিলে পারি, বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট করে দিলে পারি, সমস্যা হবে না আশা করি। যেহেতু এজেন্সির কাছে আমার টাকাটা পাবে, আমি বিজ্ঞাপন ব্যয় সংগঠিত হয়েছে বাকিতে। আর পেড স্যালারি যাবে, তো আমরা পারি স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আর মার্চেন্ডাইজ মিসিলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ 1600 টাকা ওয়ার পেইড, তো মিসিলেনিয়াস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। সার্ভিস প্রোভাইডেড কমপ্লিটেড পারফর্ম যাই হোক না কেন, রেন্ডার ফর ক্যাশ এত টাকা অ্যান্ড ক্রেডিট এত টাকা। এই ক্ষেত্রে নগদ এবং বাকিতে কী করা হলো, সেবা দেওয়া হয়েছে। তাই নগদের জন্য ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সবটুকু একসাথে 31,000 টাকা কী হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। আর্ন ফর সার্ভিস রেন্ডার 30,000 টাকা, 30,000 টাকা আমি সেবা প্রদান করলাম। ব্র্যাকেটে বলতেছে 20,000 টাকা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার অ্যান্ড ব্যালেন্স 10,000 ইজ বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট, বাকিতে বাকি আছে 10,000 টাকা। তার মানে ক্যাশ ডেবিট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 30,000 টাকা। আমরা এই সমীকরণে জাবেদা কিন্তু পারলে তুমি সমীকরণে সেট করতে পারবা। ক্যাশের সমীকরণে কী হবে, ক্যাশে বাড়বে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবলে 10,000, আর ক্যাপিটালে বাড়বে কত, 30,000 টাকা। আশা করি এটি তোমরা পারবা। আর পেইড দ্য ডিউ অ্যামাউন্ট অফ অ্যাডভার্টাইজিং, ওই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা করা হয়েছিল সেই টাকাটা আমি পেড করে দিচ্ছি, তাহলে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট করে দিলেই হবে। আর পেমেন্ট মেড টু গুডস সার্ভিস সাপ্লায়ার মানে পাওনাদার মানে যে আমার কাছে টাকা পাবে, ইন ফুল লেস 3% ডিসকাউন্ট জানুয়ারি 4 তারিখে আমার একটা ট্রানজ্যাকশন হয়েছিল, এই ট্রানজ্যাকশনের টাকাটা আজকে আমি পেমেন্ট করে দিচ্ছি। কাকে করলাম, পাওনাদারকে আমরা পেমেন্ট করি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট আর ওই ক্যাশ ক্রেডিট সবটুকু না পার্সেন্টেজ করে দেবো, টাকাটা আসলে অলরেডি অবশ্যই দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। আর রিসিভ করা হলো, এখন টাকা পাইছি কাস্টমার থেকে 5% লেস ডিসকাউন্টে, 8 তারিখে ট্রানজ্যাকশন ছিল, সেই টাকা আমি পাইছি, কম পাইছি, তাহলে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আমার যে কত টাকা আছে। আমি এবার সমাধানটা তোমাদের একটু দেখিয়ে দেবো, আশা করি তোমরা পারবা, টেনশনের কোনো কারণ হবে না। আমি সমাধানটা একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের সুবিধার জন্য, তোমরা কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করো, অঙ্কটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা একটু দেখে রাখতে পারো, দেখবা এই যে এমনি তোমরা চাইলে দেখতে পারো। আমি প্রশ্নটা আস্তে আস্তে একটু টেনে দিচ্ছি, আমি রিডিংও করবো না, তোমাদের জন্য শুধু দিচ্ছি। আর তোমরা এই অঙ্কটা করে রাখবা, হ্যাঁ, করে আমাকে মেসেঞ্জারে তোমরা এই প্রশ্নের সমাধানটা করে দিবা। অঙ্কটা আশা করি তোমরা এবার আস্তে আস্তে টেনে দেখতে পারবা, দেখে আমি প্রশ্নটা কিন্তু দিচ্ছি। এবার তোমরা জুম করে ধরে রাখলেও পারো, পোস্ট করে রাখবা, তারপর প্রশ্নটা লিখে, আশা করি তো বোঝা যাচ্ছে, লেখা বোঝা না গেলে আমাকে তোমরা নক করতে পারো, আমি তোমাদের বলে দেবো। এই অঙ্কটা দিয়ে আমি সমীকরণ পরে করাবো, তোমাদের সমস্যা হবে না, এটা তোমাদের বাইরের কাছে। তা আমি 1 নম্বর যে প্রশ্নটা করেছিলাম তার সমাধানের দিকে চলে আসছি। সমাধানটা দেখো, ক্যাশ ডেবিট
লোনের টাকা এবং ক্যাশের টাকা যোগ করে কিন্তু ক্যাশ করা হয়েছে। ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সাপ্লাইজ ডেবিট। আর যদি পেরিয়ডিকের অঙ্ক হয় তাহলে পার্সেজ ডেবিট লিখবো, মার্চেন্টাইজ ইউনিট। আর যদি পারপিচুয়ালের অঙ্ক হয় মার্চেন্টাইজ ইউনিটটি আমরা ডেবিট করবো। অঙ্ক থেকে বোঝা যাচ্ছে না কী হবে, আমরা পার্সেজ লিখলেও পারবো, মজুত পণ্য নামে হিসাব হবে না যদি আমাদের পেরিয়ডিক সিস্টেমের অঙ্কটা হয়। পারপিচুয়াল হলে মার্চেন্টাইজ ইউনিটরি হবে। আমি একটা কমন জায়গা দিয়ে দিয়েছি, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আর লোন ক্রেডিট, আর বাকি টাকাটা কি ক্যাপিটাল ক্রেডিট। আর ক্যাশটা একটা পার্সেজ ক্যাশ, আর একটা বাকি ক্যাশ ডেবিট, পার্সেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে ছিল পার্সেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারপরে বাকি ছিল মিস্টার আজিজের নামটা ছিল, হ্যাঁ। তারপরেও বাকি ছিল ব্যাংকের মাধ্যমে 4টা ক্রয় আমি এই জায়গায় উল্লেখ করছি। তারপরে ছিল ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, নগদে বিক্রয়। তারপরে ছিল দেনাদারের কাছ থেকে বাকিতে বিক্রয়, হ্যাঁ, বাকিতে বিক্রয়, নগদে বিক্রয়, সাপ্লাই, বাকিতে ক্রয়, সেই উল্লেখ ছিল। তোমরা কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করবে, কিন্তু আমাকে কিন্তু অবশ্যই অঙ্ক করতে হবে, হ্যাঁ। অলরেডি শুরু করে দেওয়া পড়াশোনা, সময় আর কিন্তু বসে থাকার সময় নেই। তো আর ওই যে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়েছিল ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পার্সেজ রিটার্ন ক্রেডিট, মানে পণ্য ক্রয় ফেরতের জন্য যে যাবা তারা, আর বিজ্ঞাপনের জন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সাপ্লাইজের জন্য সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর বাকিতে যে মিসিলিনিয়াস এক্সপেন্স সংগঠিত হয়েছিল সেই ক্ষেত্রে মিসিলিনিয়াস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যে আমরা টাকা পেয়েছিলাম সে তার কাছে আমি 31,000 টাকা টোটাল, 31,000 টাকা ক্যাশে বিক্রয় সার্ভিস ছিল এটা বেসিক্যালি, ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট টোটাল। আর তারপরে আরেকটা সার্ভিস সেম ক্যাটাগরি ছিল, এটা কিন্তু অন্য প্যাটার্ন, সরাসরি ক্রেডিট উল্লেখ করা নাই, ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছে যে এত টাকা ক্যাশ পাওয়া গেছে, বাকি টাকাটা বাকি আছে, সেটা সেম যাবে, কিন্তু প্যাটার্নটা একটু ভিন্ন ছিল, সেই জন্য আমি দিয়েছি। 19 তারিখের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর 20 তারিখে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট। যেহেতু পাওনাদার থেকে যখন আমরা টাকা পাই, যদি কিছু টাকা কম পাই সেই ক্ষেত্রে এটা কী করবো, আমরা ক্রেডিট করব। আর দেনাদার থেকে যখন আমরা টাকা পাবো, পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করার সময় যে পরিমাণ টাকা কম দেয় সেটার নাম হচ্ছে ডিসকাউন্ট ইনকাম বা প্রাপ্তবাট্টা। আর দেনাদার থেকে টাকা পাওয়ার সময় আমার 20,000 টাকা ট্রানজ্যাকশন ছিল, তো 20,000 টাকা 3% হয় 600 টাকা, তাহলে 19,400 টাকা ক্যাশ ক্রেডিট হয়েছে। আর দেনাদার থেকে আমরা দেনাদারের লগে যে আমাদের একটা ট্রানজ্যাকশন ছিল 10,000 টাকা, আজকে আমি 5% টাকা কম পেয়েছি, তাহলে আমার জন্য সেটা ব্যয়, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, আজকের মতন রাখতে যাব। তবে আমি যারা আমার এই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা তোমরা একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি লিখলেই তোমরা পেয়ে যাবে অলরেডি, হ্যাঁ। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো প্র্যাকটিস করতে থাকো, তোমরা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের অবস্থা কেমন, পড়াশোনা কোন জায়গায়, এবং A+-এর নিশ্চয় তোমরা কি রাখো, প্রত্যাশা রাখো তোমরা আসলে A+ পাইবা। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি রাখতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।